নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, অতীত বর্তমান আপনারা দেখুন, পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন। এখন আমরা রয়েছি এই মেজিয়া ঘাট, মানে বল্লভপুর মেজিয়া ঘাট। আগে যে এখানে যে কাঠের সেতু ছিল প্রায় 70 দশকে, এই যে কাঠের সেতু এই বরাবর সোজা দেখতে পাচ্ছেন, এবং আমরা এই কাঠের সেতু দিয়েই কিন্তু আগে যাতায়াত হতো। এরপর আমি দেখানোর চেষ্টা করছি এই যে নতুন করে যে ব্রিজ হয়েছে, এই ব্রিজ কিন্তু সেটা প্রায় হয়ে গেছে 1996 সালে তৈরি। জানিয়ে রাখি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বট গাছ, এই বট গাছও কিন্তু বহু শতাব্দী প্রাচীন এই বট গাছ, এবং এই বট গাছের পাশেই কিন্তু ছিল, আসুন আপনাদের সাথে দেখাই, এই বট গাছের পাশেই ছিল এখানে কিন্তু টিকিট কাউন্টার। এবং এই যে কাঠের সেতু দিয়ে কিন্তু প্রচুর বাস লরিও চলাচল করত। এবং এই এই জায়গাটা ঠিক এই জায়গায় ছিল টিকিট কাউন্টার। নস্টালজিয়ার এক চালচিত্র রানীগঞ্জ, 1983 সাল। সময়টা যেন এক স্নিগ্ধ পুরনো ক্যানভাসের মতো আজও মনের গভীরে আঁকা। সে এক এমন শহর যার রূপে ছিল এক নিজস্ব মাধুর্য, যা আজকের আধুনিকতার ভিড়ে কোথাও যেন হারিয়ে গেছে। একাকী বাস ও নদীর পারাপার। তখন নদী পারাপার করার জন্য আধুনিক সেতু ছিল না, ছিল একটি মাত্র ভরসা, সেই একমাত্র বাসের দিন ফেরি ভাস। কাঠের পাটাতনের সেই বাসটি যেন ছিল শহরের হৃৎপিণ্ড। নদীর বুকে তার ধীর ছন্দময় গতিপথ। সে শুধু মানুষকেই পার করত না, পার করত কত শত স্মৃতি, গল্প আর দৈনন্দিন জীবনের সরলতা। ওপারের মানুষের জন্য সেটাই ছিল মূল সংযোগ, এক নির্ভরতার প্রতীক। নদীর জল আর পারাপারের সেই বাস দুটোই ছিল যেন রানীগঞ্জের শান্ত জীবনের অবিচ্ছেদ্য অংশ। সেই পুরনো দিনের কথা আপনাদের কাছে আজকে শেয়ার করার জন্য এখানে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, বহু বছর ধরে উনি রয়েছেন, বাচ্চুবাবু। এবং বাচ্চুবাবু, একটুখানি জানতে চাইছি, সত্যিকারের যে টিকিট কাউন্টার কি এখানেই ছিল? হ্যাঁ, এখানেই কাউন্টার ছিল। পাশে একটা চায়ের দোকান, পটের সব সিং। আচ্ছা, বহু পুরনো বড় দোকান ছিল একচেটিয়া। আচ্ছা, এখানে আগে বাস, শান্তিবাস সব বাসগুলো এসে দাঁড়াতো। আচ্ছা, ভোরবেলা শান্তিবাস ছেড়ে এখান থেকে বেরিয়ে যেত। আচ্ছা, ওই পারে আর ওই পারে তো সমস্ত যাবতীয় গাড়ি ঘোড়া সব এই রাস্তাতেই চলাফেরা করতো। আচ্ছা, এই কাঠের যে ব্রিজটা সেটা কি করে তৈরি হয়েছে যদি একটুখানি আমাদের বলেন। এখানে মিস্টার ভলোটিয়া, মানে ভক্তিরাম ভলোটিয়া বালির ব্যবসা করতেন। তো উনি বালির ব্যবসা ইসের জন্যই টিকিট কাউন্টার করেছিল এখানে। আচ্ছা, এই পথ দিয়ে গাড়ি ঘোড়া সব যাতায়াত করতো। বালি ফালির ব্যবসা উনি করতেন এই এলাকায়। তো সেই থেকে উনি শুরু করেছিলেন। তারপর সেটা কি জনসাধারণের জন্য চালু হয়েছে কাঠের সেতুটি? হ্যাঁ, জনসাধারণের জন্য কাঠের সেতু চালু হয়েছে। তারপর তো আপনার ডিভিসি ওই ব্রিজের স্যাংশন করলো। তার ব্রিজটাও আপনার হাতেই তৈরি, মানে আপনারা সবাই মিলে? হ্যাঁ হ্যাঁ, এই নতুন যে ব্রিজ, এটা অ্যাপকন আন্ডার কনস্ট্রাকশনে ছিল, ওনার ওই কোম্পানির আন্ডারেই। আচ্ছা, এখানে পাবলিকের স্বার্থে, এই ব্রিজের স্বার্থে কয়লা ফয়লা যাওয়ার জন্য ওই ব্রিজটা তৈরি হয়। ডিবিসি রাজ্য সরকার যেরকম জানি 6 কোটি টাকা নাকি দিয়েছিল পাবলিক সুবিধার জন্য, যাতায়াতের জন্য। তো পাশে রেল লাইনের পাশেই দেখবেন রাস্তা হয়েছে, সেই পাশ দিয়েই মানুষ যাতায়াত করতেই করত। 93 থেকে 96 3 বছর এই ব্রিজটা করতে সময় লেগেছে, অনেক ঝামেলা ঝঞ্ঝাট পার করে। তারপরে এই বাঁকুড়া বর্ধমান যে যোগাযোগ, সেটা সম্ভব হয়েছে। এখানকার মানুষ উপকৃত হয়েছে, এই মজবুত করে ব্রিজটা তৈরি। এবং এটা তো 93 থেকে 96 আমি শ্রী বাচ্চু বোস, আমার দাদা এই কাঠের সাব কন্ট্রাক্ট নিয়েছিলেন এই কাজটা। কথা বলি, এই 96 সালে এই কাঠের ব্রিজ বন্ধ হয়ে যায়, তাই তো? হ্যাঁ, মানে 97 ধরুন। আচ্ছা, 96 সাল অবধি কিন্তু 70 দশক থেকে শুরু, এবং 97 সালে মোটামুটি বন্ধ হয়ে যাওয়ার পর। হ্যাঁ, এবং এই কাঠের ব্রিজের উপর দিয়ে এত শক্ত কাঠামো ছিল যেখানে বাস লরি পর্যন্ত। হ্যাঁ, বর্ষাকালে কি হতো?
বর্ষাকালে নৌকা ছিল, ওই ছাড়া কোনো গতি ছিল না। আচ্ছা এখান থেকেই বর্ষা ছাড়তো, একদম ওই আগেটাতে ছাড়তো, আচ্ছা ওই ওপারে অনেক দূর গিয়ে ওখানে আচ্ছা বাঁকুড়া জেলাতে পৌঁছাতো আর কি। আচ্ছা। এবং এই যে আমরা এই মাটি দেখতে পাচ্ছি, এই বল্লভপুরের এই মেজিয়াঘাটের মাটি কিন্তু খুব পবিত্র এই মাটি। এখানে কিন্তু কথিত রয়েছে এই পথেই কিন্তু মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এই রাস্তা ধরেই কিন্তু উনি গিয়েছিলেন জগন্নাথ ধাম। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণধূলি এই মাটিতে রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাঁকুড়া সিনেমা হলে সভা করতে গিয়েছিলেন, কাঠের এই সেতু ছিল না, তখন কিন্তু এই যে পারাপার করা একমাত্র অবলম্বন ছিল এই নৌকা। এই নৌকা করে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি করে সেই গাড়ি নৌকার মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছিল। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে গিয়েছিলেন, তার শেষ জীবনে তিনি এসেছিলেন এই জায়গায়। এবং আমাদের রানীগঞ্জ যে এখন মিউনিসিপ্যালিটি, আমাদের বড় যে 2 অফিস রয়েছে, সেখানে ওনাকে সম্বর্ধনাও দেওয়া হয়েছিল। এবং এই যে একটা সময়ে আমি বলে রাখি, যখন বর্ষাকাল তখন কিন্তু এই কাঠের সেতু কাজ করতো না, তাই তো? কাঠের উপর দিয়ে, সেতুর উপর দিয়ে জল যেত। হ্যাঁ, তখন বন্ধ থাকতো গাড়ি ঘোড়া। তো তখন গাড়ি ঘোড়া বন্ধ থাকতো, তখন কি পুরো বর্ষাটাই বাস ট্রাক চলাচল করতো না? না না, বন্ধ থাকে। আচ্ছা, তখন গাড়ি ঘোড়া করতো, তো আস্তে আস্তে তো এই ব্রিজটাই হয়ে গেল, তখন চালু হয়ে গেল। তো সেই সময় কিন্তু একটা নৌকা ডুবিও হয়েছিল। এই মুহূর্তে আমরা সেই কাহিনী একটু জানবো। হ্যাঁ, একটা নৌকা ডুবি হয়েছিল আপনার, তাতে বোধহয় কয়েকজন মারাও গিয়েছিলেন। এবং সেই নৌকা ওই পারে গিয়ে বহুত মানুষের রেস্কিউ করবার জন্য বহু চেষ্টা করা হয়েছিল। তার মধ্যে বুঝতেই পারছেন, একটা নৌকা ডুবি মানে বিশাল ব্যাপার ওই বন্যার টাইমে। এইভাবেই হয়েছিল, কিন্তু যা হোক অল্পের পর দিয়ে বেরিয়ে গেছে। তো এই সেই দুঃখের নদ দামোদর, যেখানে কিন্তু বাংলার দুঃখের নদ দামোদর বলে পরিচিত, সেই সত্যিকারের দুঃখের নদ ছিল এক সময়ে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখনকার পরিস্থিতি। এই যে বন্ধুরা, সেই স্মৃতির মন্থন নতুন প্রজন্মের কাছে আপনাদের সামনে তুলে ধরলাম। পুরনো অতীতে কি ছিল এবং বর্তমানে কি রয়েছে, এইরকমই গৌতমের সাথে পরবর্তী ভিডিওতে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে পাবেন। আর আপনাদের এই ব্লগ যদি ভালো লেগে থাকে, প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।